আপনার প্রতি কৃতজ্ঞতা। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, কল শুনতে হচ্ছে। এবং আপনার আহ, অনুষ্ঠান শুরুর আগে একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, আপনাকে নিয়ে কয়দিন পর পরেই একটা গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায় যে আপনি গ্রেপ্তার হয়েছেন। গতকাল মধ্যরাতে একই রকমের একটা পোস্ট দেখলাম, অনেকে শেয়ার করছেন এবং আমরা হ্যাঁ, টেক্সটটা দেখেই বুঝেছি এটা গুজব। তা আপনাকে নিয়ে যে কয়দিন পর পরে একটা গুজব ওঠে, এটা একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় যে আপনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। এখন কেউ কেউ চায় হয়তো আপনি অ্যারেস্ট হন, আবার কেউ হয়তো আপনাকে অনেক বেশি উদ্বিগ্ন, যেহেতু আপনি সোজা সাপটা কথা বলেন। তো এটা একটা ইন্টারেস্টিং এখানে ব্যাপার, ফলে আমার মনে জি। আমি একটু বলি আপনাকে, এটা কতটা ইন্টারেস্টিং জানি না, হয়ে গেলে আমি কতটা ইন্টারেস্ট ফিল করবো তাও জানি না। তো যে এখানে এখানে যেটা, মানে এখানে সাইকোলজিটা আপনাকে আমি বলি। সাইকোলজিটা হলো দু ধরনের সাইকোলজি। এটা যারা এটা লিখেন, এটা ফেসবুকে গুজবটা ছড়ানো হয়। প্রথমে একজন ছড়ান, আমার একটা ছবি দিয়ে লিখেন যে উনি, এবং এটা লেখার পর উনি জানেন যে অনেকে এটাকে বিশ্বাস করবে। কারণ যে বাংলাদেশে এখন যেটা হয়েছে, বাংলাদেশে এখন যত কিছু আমরা আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, আমাদের এখানে ডক্টর ইউনূসের মতো লোক আছেন, অনেকে অনেক কিছু বলেন। কিন্তু আমাদের এখানে গ্রেপ্তার হওয়ার জন্য বাংলাদেশে গত কয়েকদিনের যে এক্সাম্পল, যে মনির আলম পান্না, হাফিজুর রহমান কার্জন, আপনি বলেন তো এই দুইজনকে গ্রেপ্তার করার পিছনে কি কারণ থাকতে পারে, কি লজিক থাকতে পারে? হয়েছে তো। তো যদি মনির আলম পান্না গ্রেপ্তার হতে পারে, যদি হাফিজুর রহমান, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন গ্রেপ্তার হতে পারে, তা আমি কোন স্যার? আমিও হতে পারি। কাজে মানুষ কিন্তু মনে করে যে হতে পারে, তার মানে একটা রাইট। সম্ভাবনা কিন্তু আছে বলেই তারা কিন্তু করে। আচ্ছা, এই গেলে একটা দিক, এটা হলো বিশ্বাসযোগ্যতার কারণে। আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটে সেটা হলো যে মঞ্জুর আলম পান্না গ্রেপ্তারের আগে আগে যে সমস্ত কথাবার্তা বলতেন, হাফিজুর রহমান কার জন্য ওই দিনই উনি যে কথাগুলি বলেছিলেন, ওই সমস্ত কথা তো আমরা বলি। যে কারণে ওইটা, ওই কারণে যদি গ্রেপ্তার হতে হয় তাহলে আমি হতে পারি। এখানে একটা ইয়ে আছে। আরেকটা বিষয় হচ্ছে, যারা এটা দেয় এই স্ট্যাটাসটা, তারা কিন্তু আমাকে ভালোবেসে দেয় না। তারা দেয় এই কারণে, ভাই আপনি জানেন সোশ্যাল মিডিয়া এখন ভিউ বাণিজ্য হয় কিন্তু। কত রাইট। লোকে দেখছে না দেখছে, তারা একটা ভিউ এর একটা ইস্যু খুঁজে যে কি দিনে পরে লোকে দেখবেই, মানে কোনটা দিনে পরে শিওর সাকসেস। তো দেয় তারা, এটা মনে করে এটা দিনে শিওর সাকসেস। এবং এটা নিয়ে কিন্তু যখন দেয় এটা শেয়ার হয়, অনেক কমেন্ট করে, অনেক ভিউ হয়, হয়তো এই কারণে করে। কিন্তু এতে আমার কোনো সমস্যা না। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো যারা আমার গ্রেপ্তার হওয়া না হওয়াটা নিয়ে বদার করেন, যারা চিন্তা করেন যে লোকটা কেমন আছে, লোকটা একটু খবর নেই, তাদের সমস্যা। কালকে রাত থেকে পর্যন্ত আমি প্রায় 50-60টা ফোন পেয়েছি আমার এখানে আমার স্ত্রীর এখানে। আমাদের ঘুম নষ্ট হয়েছে সে ঠিক আছে, আমি শেষ দিকে যে আমি ফোন সাইলেন্ট করে রাখছি, আমি বুঝতে পারিনি। কিন্তু যারা ফোন করেছেন তারা তো উদ্বেগে ছিলেন। তো এই লোকগুলিকে উদ্বিগ্ন রাখার, এটা কি কোনো সামাজিক একটা, মানে এই দায়িত্ববোধের পরিচয় কেউ দিতে পারে? এই লোকগুলি তো উদ্বিগ্ন ছিলেন। কেন আপনারা, আমার কথা হলো ভাই, বাণিজ্য করেন আপনারা, অসুবিধা নেই, কিন্তু আমাকে বাণিজ্যের পণ্য বানায়েন না। যাই হোক, আপনি রাইট, একটা রাইট, প্রশ্ন রাইট। যখন তুললেন, এটা আলাপ করলাম। জি, যাই হোক, আমরা এখন রাজনীতি প্রসঙ্গে আসি, ব্যক্তিগত প্রসঙ্গে বাদ দিয়ে। জি। যেটা না, আপনি বলছিলাম, আপনি যে প্রশ্নটা তুললেন যে সবশেষ যে ইস্যুটা, আপনার প্রধান উপদেষ্টা এবার সফরে যাচ্ছেন তিনটি হুম, রাজনৈতিক দলের চারজন সিনিয়র মোস্ট নেতাকে নিয়ে। আহ, জি, এটা খুব সিগনিফিকেন্ট। আপনি খেয়াল করুন, এর আগেও আমাদের দেশের সরকার প্রধানরা তো জাতিসংঘের অধিবেশনে গেছেন, সেখানে কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে যাওয়ার ঘটনাটা আমরা দেখি, এটা বিরল ঘটনা। এখন আমি তিন চারটা কারণ খুঁজে পাই যে কেন এই প্রধান জি, উপদেষ্টা এবার এই সফরে তিনটি দলের চারজনকে জি, নিয়ে যাচ্ছেন। এটা হতে পারে এক, যে যেহেতু এই সরকারটি একটি নির্দলীয় সরকার এবং শুরু থেকে এই সরকারের একটা বড় এজেন্ডা বা সরকারের শীর্ষ ব্যক্তিত্বদের কথাবার্তা যেটা আমরা বুঝি, তারা একটা রাজনৈতিক ঐক্য চান। এবং হুম, আপনার মনে থাকবে যে প্রধান উপদেষ্টা হবার আগে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসে ভাষণ, একটা বক্তৃতা দিলেন, সেখানে তিনি বলেছিলেন যে আমরা সবাই মিলে একটি নেশন, এক, মানে বিভেদ থাকবে হুম, না। তো কিন্তু হুম, আমরা দেখেছি যে গত এক বছর ধরে এই জায়গাটায় খুবই বিচ্যুতি ঘটেছে, অনেক ধরনের প্রশ্ন তৈরি হুম, হয়েছে যে বাংলাদেশের মানুষ যে পলিটিক্যালি ডিভাইডেড, বিভাজিত, সেটা অনেক বেশি প্রকাশ্য হয়েছে, অনেক বেশি বেড়েছে। এরকম হুম, অবস্থায় এই শান্তিতে নোবেলজয়ী একজন মানুষের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারের আমলে যদি রাজনৈতিক বিভাজন বাড়ে, মানুষে মানুষে বিভাজন বাড়ে, এটি ব্যক্তি ইউনূসের জন্য একটি বড় আহ কি বলবো, যে একটা ধাক্কা। ইন্টারন্যাশনাল কমিউনিটিতে তার জন্য এটা একটা প্রশ্ন মুখোমুখি তিনি হতে পারেন। এটা হতে পারে এই যে আন্তর্জাতিক ফোরামে, জাতিসংঘের মধ্যে একটা আন্তর্জাতিক ফোরামে তিনি এই মেসেজটা দিবেন ওনাদেরকে নিয়ে যে দেখো, বাংলাদেশ এই মুহূর্তে সক্রিয়
বা খুব অ্যাক্টিভ যে তিনটি রাজনৈতিক দল, যদিও এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু যদি আপনি উপরের দিক থেকে হিসাব করেন যে বিএনপি, জামাত এবং এনসিপি, এনসিপির হয়তো পার্টি ছোট আয়তনে নিবন্ধন পায় নাই, কিন্তু আমরা জানি এই পার্টির ক্ষমতার উৎস কি বা তারা কেন ইম্পর্টেন্ট আমরা সেটা জানি। ফলে এই তিনটি দলকে আমরা যদি এই মুহূর্তে রাজনৈতিক দলের সবচেয়ে পাওয়ারফুল ধরি, সবচেয়ে সক্রিয় বা সবচেয়ে কার্যকর ধরি, তাহলে এই তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই, এটি একটি মেসেজ দেওয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, এটি একটি কারণ হতে পারে। অর্থাৎ প্রফেসর ইউনূস দেখালেন তারা বাইরে থেকে যাই মনে করেন না কেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু আমার সরকারের একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা ঐক্য আছে। এটা হলো এক। কিন্তু দ্বিতীয় গতবার তো কারণ, জাননি, গতবার জাননি, গতবার তো এবছর জাননি। কেন যাচ্ছে? রাইট, এটা আরেক ভালো প্রশ্ন। গতবার কিন্তু সরকারের সঙ্গে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর দূরত্ব এত বেশি দৃশ্যমান হয় নাই। যেমন ধরেন এই সরকার গঠিত হয়েছে বাংলাদেশের ক্রিয়াশীল অর্থাৎ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ছাড়া সকল দলের ঐকমত্যের ভিত্তিতে, কিন্তু আমরা দেখেছি যে গত এক বছর ধরে সরকারের সঙ্গে সবচেয়ে বেশি দূরত্ব তৈরি হয়েছে নির্বাচন প্রশ্নে, সংস্কার প্রশ্নে বিএনপির। ফলে অন্য দলগুলোর সঙ্গে সরকারের ওই অর্থে দূরত্ব তৈরি হয়নি। সাম্প্রতিক সময়ে এনসিপির সঙ্গে কিছুটা দূরত্ব হয়েছে বলে আমরা দেখেছি। অর্থাৎ গত বছর সম্মেলনের সময় সরকারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর যে মানে ঐক্য ছিল, সেখানে কিছুটা বা অনেক ক্ষেত্রে ফাটল দৃশ্যমান হয়েছে। এটি একটি কারণ হতে পারে প্রফেসর ইউনূস দেখাচ্ছেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে তার সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টিগুলোর বিরোধ নেই, এক। দ্বিতীয় কারণ হতে পারে আপনি যেটা উল্লেখ করেছেন আপনার ভূমিকায়, যে আমরা সম্প্রতি দেখলাম যে মাহফুজ আলম তথ্য উপদেষ্টা লন্ডনে গিয়ে তার সফরে তিনি যদিও গাড়িতে ছিলেন না, কিন্তু তার বহরের একটি গাড়িতে হামলা হলো, ডিম ছুড়ে মারা হলো, স্থানীয় আওয়ামী লীগ সেখানে একটু মব ক্রিয়েট করার চেষ্টা করলো, তারা সেখানে বিশৃঙ্খলা তৈরি করলো, প্রতিবাদ জানান, তাদের প্রতিবাদের ভাষা যদি আপনি এটাকে বলেন বা মব যে ভাষায় আপনি বলেন না কেন। এবং এর আগে আমেরিকায় কিন্তু মাহফুজের সঙ্গে একই ঘটনা ঘটেছিল। অর্থাৎ সরকারের প্রতিনিধিরা যেখানেই যাচ্ছেন সেখানেই স্থানীয় আওয়ামী লীগের লোকেরা জড়ো হয়ে একটা প্রোটেস্ট করছেন, তারা ডিম ছুড়ে মারছেন, অর্থাৎ তাদের সক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করছেন এবং আক্রমণ করার চেষ্টা করছেন। তো প্রফেসর ইউনূসও বা তার সরকারও হয়তো শঙ্কা করছে যে সবশেষ ঘটনা যেহেতু লন্ডনে ঘটলো, আমেরিকায় যেহেতু অনেক বড় বাঙালি কমিউনিটি, আমেরিকার আওয়ামী লীগ অনেক বেশি পাওয়ারফুল, আহ হয়তো সরকারের মধ্যে একটা শঙ্কা আছে যে সেখানেও বোধহয় এই সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট হবে, হয়তো জাতিসংঘ সদর দপ্তরের সামনেই প্রোটেস্ট হবে এবং এরকম ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটতে পারে। যদিও পররাষ্ট্র উপদেষ্টা কালকে ব্রিফিং এ বলেছেন যে আমেরিকা এরকম ঘটনা প্রতিহত করার জন্য নিউ ইয়র্ক পুলিশ প্রস্তুত থাকবে, এটা তিনি বলেছেন। অর্থাৎ সরকারের প্রস্তুতি আছে, সরকারের এই সংখ্যাটা আমেরিকা গভর্নমেন্ট জানে, এটা আমরা যেটা বুঝি। সেই ক্ষেত্রে হতে পারে যে প্রফেসর ইউনূস বা তার সরকার হয়তো ভাবছেন যে যদি মেজর পলিটিক্যাল পার্টিগুলোর শীর্ষ নেতাদেরকে সঙ্গে নিয়ে যাওয়া যায়, তাহলে ওই পার্টিগুলোর যারা স্থানীয় নেতা কর্মী তারা হয়তো এক ধরনের এটা মানে কি বলে প্রতিহত করার চেষ্টা করবে। ধরেন আমেরিকা বা নিউ ইয়র্ক আওয়ামী লীগ যদি একটা প্রোটেস্ট করে এবং সেখানে যদি ওই সফরে যেহেতু প্রফেসর ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল, জামায়াতের আব্দুল্লাহ তাহের, এনসিপির আখতার তারা আছেন, ফলে ওইখানে কিন্তু যদি সত্যি সত্যি ডিম ছুড়ে মারার মতো ঘটনা ঘটে বা অন্য কোনো প্রোটেস্ট হয়, তখন কিন্তু লোকাল বিএনপি, লোকাল জামাত, লোকাল এনসিপি ওনাদের যারা নেতা কর্মী সমর্থক তাদের একটা অব্লিগেশন তৈরি হবে যেটা প্রোটেস্ট করা, প্রতিহত করা। তখন কিন্তু আবার এখন সংখ্যাটা কি, সংখ্যাটা হলো যদি সত্যি আওয়ামী লীগ এরকম ঘটনা ঘটাতে চায় আর লোকাল বিএনপি এনসিপি জামাতের লোকেরা প্রোটেস্ট করতে যায়, তখন আবার সংঘর্ষ তৈরি হয় কিনা। কিন্তু সরকারের ভাবনাটা এই যে যাতে করে আওয়ামী লীগ যদি সত্যি এরকম কোনো একটা ঘটনা ঘটানোর চেষ্টা করে সেটা যাতে অন্যরা প্রতিহত করে। এটা আচ্ছা, হতে একটা পারে কথা দ্বিতীয়। আমি এখানে একটা আমি এখানে একটা পছন্দ করছি। জি এই যে আপনি জি কথাটা বলেন, আমিও বললাম যে ওরা গেলেন। আপনার কি মনে হয় যে পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে আমরা চিন্তা করি যে ডক্টর ইউনূসের সঙ্গে যাওয়াটা কি রাজনৈতিক দল হিসাবে বিএনপির জন্য অথবা জাতীয় পার্টির জন্য এটা কি লাভজনক হলো? এইটা খুবই মানে চট করে উত্তর দেওয়া কঠিন। লাভজনক হলো কি না, এখন ধরেন আমি আপনার সাথে অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের পলিটিক্স সবকিছুই বাংলাদেশের ভেতর থেকে নির্ধারিত হয় না। এইখানে আমেরিকা ফ্যাক্টর, এখানে লন্ডন ফ্যাক্টর, এখানে ভারত পাকিস্তান চায়না ফ্যাক্টর। ফলে এই সফরের সঙ্গে প্রফেসর ইউনূসের সঙ্গে যারা যাচ্ছেন তারা শুধুমাত্রই আমি যে দুটি কারণের কথা বললাম তার বাইরে অন্য কোনো কারণে নেই, তা তো আমরা জানি না। সেখানে কি কোনো ধরনের আহ আমেরিকার সঙ্গে, আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বিএনপি জামাত এনসিপির সঙ্গে কি বৈঠক হবার, সাইড লাইনে বৈঠক হবার সম্ভাবনা আছে যেখানে মধ্যস্থতা করবে আমেরিকা এবং একদিকে থাকলেন সরকার আর একদিকে থাকলেন সরকারের বাইরের দলগুলো, মাঝখানে আমেরিকা বা ইউএস স্টেট ডিপার্টমেন্ট থাকলো, এরকম একটা মিটিং অসম্ভব না। ফলে আমরা ঠিক জানি না যে
কি কারণে সত্যি ওনারা যাচ্ছেন সরকার প্রধানের সঙ্গে। আর লাভ লসের বিষয়টা নির্ভর করবে, এটা একান্তই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি স্ট্র্যাটেজির উপরে। বিএনপি যাচ্ছে, বিএনপি এখানে প্রফেসর ইউনূসের সঙ্গে তার দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে পাঠাচ্ছে, এটা তো পলিটিক্যাল ডিসিশন, এটা তো মির্জা ফখরুলের একক সিদ্ধান্ত না। তাহলে এই যে বিএনপি যাবে এবং যেতে যাবে বলে আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি, তাহলে এইটা তার লাভ লসের হিসেবে সে তো করেছে নিশ্চয়ই। জামাত এবং এনসিপি আপনি হয়তো ধরতে পারেন তারা কোনো না কোনো ভাবে সরকারের সঙ্গে হয়তো বেশি ঘনিষ্ঠ, তারা যেতে পারে। এখানে লাভ লসের প্রশ্নটা বিএনপির। তো বিএনপির লাভ লসের প্রশ্নটা ওই অর্থে যে একটা সরকারের সঙ্গে দূরত্ব, বিএনপির এখন এজেন্ডাটা কি, বিএনপি কি চায়? বিএনপি চায় যত দ্রুত সম্ভব নির্বাচন, সেটা ডিসেম্বরে হলে তারা আরো খুশি হয়। তাহলে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি না করে, সংঘাত দিয়ে, অন্য পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ক্লাসে না গিয়ে যদি দ্রুত নির্বাচনটি আদায় করে নেওয়া যায়, এটি হচ্ছে বিএনপির প্রথম এজেন্ডা, আমি যেটা বুঝি। তো সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে দূরত্ব তৈরি না হোক, এবং সেটা যদি সরকারের সঙ্গে সফর সঙ্গী হয়ে হোক, আমেরিকায় গিয়ে যদি একটা বৈঠক হয় সেভাবে হোক। আবার এই আমেরিকা সফরে অন্য কেউ, থার্ড কোনো কান্ট্রির প্রতিনিধিও মাঝখানে থেকে একটা বৈঠক করবেন কিনা তাও তো আমরা জানি না, এগুলো সবই তো হাইড থাকে। রাজনীতির খুব অল্প কিছুই আমরা দেখি, অনেক কিছুই দেখি না। আপনার লেখক মহিউদ্দিন আহমদ উনি অনেকদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সম্ভবত এরকম, যে দুটি পক্ষ বা দুটি দল বৈঠক করার পরে প্রেস কনফারেন্সে যা বলে তার বাইরে কি না বলে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি কতটুকু বললেন তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটুকু বললেন না। ফলে এই সফরে ওনারা যাচ্ছেন, এটি আমরা দেখছি দৃশ্যত, চারজন নেতা যাচ্ছেন, জি। জাতিসংঘ সফরে যাচ্ছেন, এটি হচ্ছে দৃশ্যত আমরা দেখছি। কিন্তু আমরা দেখছি না, বা আমরা এখন পর্যন্ত জানছি না যে আসলে কি কারণে যাচ্ছেন। ওখানে কি সত্যি একটা পলিটিক্যাল বৈঠক হবে, আগামী নির্বাচন, সেখানে একটা এজেন্ডা থাকবে। এবং আমেরিকা একটা সিগনিফিকেন্ট, ধরেন এখন যে সরকারটি ক্ষমতায় আছে সেই সরকারটি আসার পেছনে আমেরিকার একটা রোলের কথা সবাই জানে। ফলে আমেরিকায় যেহেতু হচ্ছে এই জাতিসংঘের বৈঠকটি, সম্মেলনটি, সেখানে আমেরিকায় যাচ্ছেন এই তিনটি রাজনৈতিক দলের চারজন শীর্ষ নেতা। ফলে এইখানে হিডেন কিছু বিষয় থাকতে পারে যেটা আমরা এখন পর্যন্ত জানি না। জি। আচ্ছা, আমি এখন অন্য প্রসঙ্গে আসছি, এটি শেষ প্রসঙ্গ, লম্বা আলাপ করতে চাই না কারণ মানুষের ধৈর্যের ব্যাপার আছে একটা। আহ এইটা যে প্রসঙ্গটা আছে সেটা হলো যে আপনি জেনেছেন যে তিনটা ইসলামপন্থী দল, মানে ইসলাম নামধারী দল, তারা 5 দফা দাবিতে একটা আন্দোলন শুরু করতে যাচ্ছে, বিক্ষোভ মিছিল করবে। আমার প্রশ্ন কয়েকটা এখানে। 1 নম্বর প্রশ্ন হলো যে এই 5টার মধ্যে আসলে কয়টা দাবি আসলে পালনযোগ্য? যেমন আপনার জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চাচ্ছে তারা, তারপরে আরেকটা চাচ্ছে যে পেয়ার পদ্ধতি চাচ্ছে, আরেকটা চাচ্ছে যে আপনার জামাতকে জাতীয় পার্টি এবং 14 দলের অন্যান্য দলগুলিকে নিষিদ্ধ করতে হবে। আমি মোটামুটি মোটা দাগে 3টা কথা বললাম, বাকিগুলি ওগুলি থাক। এটা কি আসলে এখন এই মুহূর্তে করার সম্ভাবনা আছে কিনা, অথবা প্র্যাকটিক্যালি পসিবল কিনা? না, আর দ্বিতীয় প্র্যাকটিক্যালি পসিবল না। প্রশ্নটা হলো, জি, আমি দ্বিতীয়টা একবারে করে দিই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই দাবিটা তারা কার কাছে করতেছে, কেন বিক্ষোভ করতেছে, বিক্ষোভের মাধ্যমে তারা কার সঙ্গে? যদি সরকারের কাছে হয় অথবা বিএনপির সঙ্গে হয়, তারা তো একসঙ্গে আবার আমেরিকায় যাচ্ছে এই দলগুলি। হ্যাঁ, তাহলে তাদের মধ্যে তো খায় খাতির আছে। তো এই খাতিরের মধ্যে তারা বিক্ষোভ করে মাঝখানে জনগণকে কেন টায়ার্ড করতেছে? কারণ বিক্ষোভ হলে, মিছিল হলে জনগণ তো মানে আপনার টায়ার্ড হবে, জনগণ তো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনারা আমাকে শেষ করে ফেলান, যেখানে একদিকে আপনারা আলোচনা করছেন, আপনারা প্রতিদিনই বসতেছেন আলোচনায় ঐক্যমত্য কমিশনের সঙ্গে, সরকার প্রধানের সঙ্গে আপনি বিদেশ যাচ্ছেন, তাহলে ওই বিদেশ যেতে প্লেনে বসে বসে আলাপ শেষ করে ফেলান। আমাদেরকে কেন বিরক্ত করতেছেন, এর কারণটা কি? না, খুবই পরিষ্কার যে যেই বিষয় নিয়ে আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে, সেই বিষয় নিয়ে আন্দোলনে যাবার এই যে ঘোষণা দেয়াটাই এক ধরনের মানে অরাজনৈতিক সুলভ মানে আচরণ, এটা আমি মনে করি নাগরিক হিসেবে। এবং গত 1 বছরে আমরা দেখলাম যে রাজধানী সহ সারা দেশে আন্দোলনের নামে, বিভিন্ন দাবি দেওয়ার নামে যেভাবে জনবিশৃঙ্খলা, জনদুর্ভোগ তৈরি করা হচ্ছে, সেগুলো সরকার একটাও কার্যত মানে প্রতিহত করতে পেরেছে কি? ধরেন নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছার পরে পুলিশ অ্যাকশন নিয়েছে, আবার পুলিশ বেশি অ্যাকশন নিলে আবার সমালোচিত হবে, বলবে যে এই দেখো হাসিনার আমলের পুলিশের মতো পুলিশ আচরণ করছে। সরকারের একটা গ্যাড়া কল এখানে। কিন্তু কথা হচ্ছে যে এই যে বিভিন্ন পক্ষ নেমে যাচ্ছে কেন, নেমে যেতে পারছে কেন? সরকার শুরুতেই যদি একটা স্টেটমেন্ট দিয়ে দিত যে আপনারা যেসব দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামছেন এগুলো পূরণ করার এখতিয়ার আমাদের নাই, রাজনৈতিক সরকার আসলে তাদের কাছে দাবি দেওয়া করে। সরকার এখন পর্যন্ত এই কথাটা বলে নাই। সরকার নিজে মনে করে যে তারা রাজনৈতিক সরকারের মতোই, তারা সব করতে পারে। এটা তাদের স্ট্র্যাটেজিক্যাল ভুল। তারা শুরুতে বলে দিত যে আমরা কোনো দাবি দেওয়া শুনবো না, কারণ আমরা আসছি ইন্টারিম পিরিয়ডের জন্য,
নির্বাচন দিয়ে কিছু সংস্কার করে আমরা চলে যাব, পলিটিক্যাল সরকার এসে এটা সলভ করবে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো যে জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন করা এইটা কঠিন না, আমি বলি এটা অসম্ভব, দুটি কারণে। নাম্বার ওয়ান, এই সনদের মধ্যে একটা ধারা আছে সম্ভবত 52 নম্বর পয়েন্টে, যে জাতীয় সংসদ এখন এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট করা হবে। এখন আপনি যদি এক কক্ষ বিশিষ্ট সংসদকে দ্বিকক্ষ করতে চান, এটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন, এটি আপনি কি করে করবেন? রাষ্ট্রের মৌলিক পরিবর্তন সাংবিধানিক মানে সংবিধান ছাড়া শুধুমাত্র রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে করা, এই অ্যাবসার্ড, এটা হয় না। পৃথিবীর কোনো দেশে এরকম ইনস্ট্যান্ট আছে বলে আমার মনে হয় না। তাহলে আপনি যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে চান, এবং সেটা তো জুলাই সনদে আছে, তাহলে জুলাই সনদের আলোকে, অর্থাৎ জামাত খুব অ্যাগ্রেসিভলি বলছে জুলাই সনদের আলোকে নির্বাচন হতে হবে, তাহলে জুলাই সনদের আলোকে, তাহলে জুলাই সনদের যতগুলো 84টা পয়েন্ট আছে, তাহলে 84টা পয়েন্ট বাস্তবায়ন করে ইলেকশন করতে হবে। এটা কি করে করবেন? আপনি তো ওই একটা জায়গায় তো আটকে যাবেন। আপনি কি করে দ্বিকক্ষ সংসদ এই অধ্যাদেশ জারি করে করবেন? এটা তো হয় না, এক। দ্বিতীয়ত, এই সনদের সবচেয়ে ভয়ঙ্কর যে ধারাটি আছে অঙ্গীকার 2-এ, এখানে 3টি অঙ্গীকার আছে, আপনি দেখবেন আপনার শেষে 2 নম্বর অঙ্গীকারে বলা আছে যে বাংলাদেশের প্রচলিত আইন, সংবিধানে যা কিছুই বলা হোক না কেন, জুলাই সনদ সেখানে অগ্রাধিকার পাবে। এটা পৃথিবীর ইতিহাসে এটা নাই। একটা রাষ্ট্রের সংবিধান হচ্ছে তার সর্বোচ্চ আইন, সংবিধানের উপর কিচ্ছু থাকতে পারে না। ইভেন কোন আইন যদি সরকার, ধরেন সরকার কোন একটা আইন করলো খুব জনবান্ধব আইন, কিন্তু সংবিধানে কোনো ধারার সঙ্গে সাংঘর্ষিক হলে সেই আইনও বাতিল হয়ে যাবে অটোমেটিক। অর্থাৎ সুপ্রিম কোর্ট, যারা আপনার সংবিধানের অভিভাবক, তারা বাতিল করে দিতে পারে। তো সংবিধানের উপরে কোনো আইন থাকে না। সেইখানে আপনি একটা জুলাই চার্টার সনদ, এটা রাজনৈতিক অঙ্গীকার, কিছু রাজনৈতিক দল মিলে একটা এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, আপনি সেটাকে স্থান দিচ্ছেন জুলাই সনদের উপরে। এইটা একটা অদ্ভুত আইডিয়া, এটা হয় না, পৃথিবীর ইতিহাসে এটা নাই। তো ফলে এরকম একটা ত্রুটিপূর্ণ সনদ, এবং আপনি এই যে কিছু রাষ্ট্রের মৌলিক পরিবর্তন করতে হবে বলা আছে যে সনদের মধ্যে, সেটি বাস্তবায়ন করে আপনি ইলেকশন কি করে করবেন? সমাধানটা কি? সমাধান খুব পরিষ্কার, আমি যেটা বুঝি, এবং বিএনপিও সেই লাইনই বলেছে, কিছুটা খেয়াল করলাম যে এই সনদে কিছু কিছু জায়গায় দ্বিমত থাকবে, কিছু কিছু জায়গায় স্ট্রংলি দ্বিমত থাকবে। স্ট্রংলি দ্বিমতের জায়গাটা হচ্ছে, এক, যে সংবিধানের উপরে কি স্থান দেওয়া যাবে না, এখানে এগ্রি করতে হবে, সকল পলিটিক্যাল পার্টিকে এখানে আসতে হবে যে সংবিধানের উপরে কোনো ডকুমেন্ট থাকতে পারে না। এটা তাহলে রাষ্ট্র থাকে না। সংবিধানের উপরে কোনো ডকুমেন্ট থাকা মানে আপনি রাষ্ট্রটা নাই, ফলে এইটা বাদ দিতে হবে। দ্বিতীয়ত, মেজর চেঞ্জেস, ধরেন যেটা চেঞ্জ করতে আপনার রাষ্ট্রের অধ্যাদেশ বা কোনো একটা আইনি কাঠামো বা কি বলা যায় তাৎক্ষণিক নির্বাহী আদেশে সম্ভব না, সাংবিধানিক পরিবর্তন লাগবে, সেটা করতে হবে নির্বাচনের পরে নির্বাচিত সরকারের আমলে। বাকিগুলোর ব্যাপারে সরকার অধ্যাদেশ জারি করে, যেমন ধরেন পুলিশ কমিশন গঠন, পুলিশ কমিশন গঠনের জন্য সংবিধান পরিবর্তন লাগে না, ওইটা আপনি একটা নির্বাহী আদেশে করে দেন। তারপরে যেমন ডেপুটি স্পিকার, স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ কমিটিগুলোর প্রেসিডেন্ট বিরোধী দল থেকে নেওয়া, এগুলোর জন্য তো আর কোনো সংবিধান চেঞ্জ করা লাগে না, কারণ এগুলো সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। নির্বাচনের পরে এটা সংসদ ডিসিশন নেবে যে বিরোধী দল থেকে আমরা ডেপুটি স্পিকার নিব, 4টা 5টা বড় স্থায়ী কমিটির প্রেসিডেন্ট বিরোধী দল থেকে, এটা করার জন্য এটাও পলিটিক্যাল পার্টি এগ্রি করলেই হয়, যে আমরা সাইন করলাম যে আমরা ক্ষমতায় আসলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিব, এটা এগ্রিমেন্টের ব্যাপার। কিন্তু দ্বিকক্ষ সংসদ করা, তারপর সংবিধানের চেঞ্জ করা, আপনি সংবিধানের একটা শব্দ চেঞ্জ করতে পারবেন না সংসদ ছাড়া। যদি করেন, ইনস্ট্যান্ট আছে যে অধ্যাদেশ জারি করে বা সংবিধানে কিছু চেঞ্জ করে, কিন্তু রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হবে এরকম কোনো চেঞ্জ আপনি অধ্যাদেশে করতে পারবেন না। ফলে এটা পলিটিক্যাল পার্টিগুলোকে এগ্রি করতে হবে যে আমরা এই কাজগুলো ক্ষমতায় আসার পরে করব, আমরা একমত হলাম, এবং তাদের এই এগ্রিমেন্টটা থাকবে তাদের নির্বাচনী ইশতেহারে। তারা নির্বাচনী ইশতেহারে বলবে যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা এই মেজর চেঞ্জেস আমরা আনবো যদি আপনারা আমাকে ক্ষমতায় মানে ভোট দেন। পিপল উইল ডিসাইড, জনগণ রায় দিবে যে হ্যাঁ ঠিক আছে, আপনার এই ইশতেহারের সঙ্গে আমি একমত, আপনি এই চেঞ্জ করতে চান, আপনাকে আমি ভোট দিব। তখন যদি মানুষ বিএনপিকে ভোট দেয়, বিএনপি ক্ষমতা আসে ওই চেঞ্জ গুলো করবে জুলাই সনদের আলোকে। মানুষ যদি মনে করে এনসিপি কে ভোট দিবে, এনসিপি ক্ষমতা আসলে এই চেঞ্জ গেল, এনসিপি করবে, জামাত করবে। কিন্তু আপনি পিপলের ম্যান্ডেট না নিয়ে, জনগণের মতামত না নিয়ে, জনগণের ভোট না নিয়ে আপনি অধ্যাদেশ জারি করে রাষ্ট্রীয় নির্বাহী ক্ষমতার বলে এটা করে ফেলবেন, এটা অসম্ভব, এটা হবে না। এটা হলে পরে হবে কি, ভবিষ্যতে এটা চ্যালেঞ্জ হবে, এই টোটাল জুলাই সনদ অন্ধকারে পড়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব। এটা হয় না। প্রিয় দর্শক, আপনি শুনলেন। জি, আপনি আর কিছু বলবেন? না, তবে আমি বলছি যে এইভাবে হয় না, এই প্রক্রিয়ায় হয় না, এটা করতে হবে আপনি সাংবিধানিক প্রক্রিয়ায়, এবং পলিটিক্যাল পার্টিগুলো একটা একমত হবে একটা জায়গায়, এবং এইটা বাস্তবায়ন হবে নির্বাচনের পরে। মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমরা পলিটিক্যাল পার্টিগুলোর এই
প্রতিশ্রুতির সঙ্গে আমরা একমত, আমরা মনে করি তারা ক্ষমতায় আসুক, তখন মানুষ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় সেটা বাস্তবায়ন করবে। আপনি পিপলের ম্যান্ডেট না নিয়ে শুধুমাত্র নির্বাহী আদেশে, জি শুধুমাত্র অধ্যাদেশে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে এরকম রাষ্ট্রের ম্যাসিভ চেঞ্জ করতে পারেন না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আমিনুর রশিদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন। ভাই, আপনি শুনেছেন যে এই যে তিনটা দলের যে দাবিগুলো, 5 দফা দাবি তারা আন্দোলন করছে, এই দাবিগুলো যদি বাস্তবায়নের জন্য আন্দোলন চলতে থাকে, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়াটা আপনার কাছে কি অনিশ্চিত মনে হয় কিনা? আচ্ছা, নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো কিছুই সুনির্দিষ্ট ভাবে বলা যায় না। তবে অবস্থা দৃষ্টিতে এখন মনে হচ্ছে যে নির্বাচন হবে, এটা মোটামুটি আহ বোঝা যাচ্ছে বিভিন্ন বক্তব্যে। তার কারণ এটা ইউনূস সাহেবের নিজের স্বার্থেই এই নির্বাচনটা তাকে করতে হবে। তার কারণ উনি এখন একটা, এই যে গ্যাড়াকলে উনি যে পড়ছেন, এটা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতেছেন। এবং ওই যে বিএনপির সঙ্গে, তারেক রহমানের সঙ্গে বৈঠক বা নানান ইদানিং কালে যে সব বক্তব্য আসছে যে ভয়াবহ পরিস্থিতি হবে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, এবং নির্বাচন অবশ্যই হতে হবে। তো যাই হোক, আমরা বেনিফিট অফ ডাউট দিচ্ছি, নির্বাচনটা হবে। সবচেয়ে বড় কথা, আপনি যে ওপেনিং স্টেটমেন্টে যে কথাগুলো বললেন যে পিআর পদ্ধতি নিয়ে তারপরে ইসলামী দলগুলো, এটা অনেকটা, এটা হলে বার্গেনিং চিপস বলে ইংরেজিতে, মানে তাদের বার্গেনিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। আমার ব্যক্তিগত ধারণা, এরা ইলেকশন হবে এবং ইলেকশনে এরা পার্টিসিপেট করবে। বিশেষ করে জামাতের এখন পজিশন অনেক ভালো, আমি যা বিভিন্ন সূত্রে বা নিজে আলাপ টালাপ করে যা বুঝতেছি বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে, তাতে করে তাদের অবস্থান আগের থেকে অনেক ভালো। এবং ভালো যে সেটা আমরা এই ডাকসু রাকসু ইত্যাদি ইলেকশনেও সেটা আমরা দেখতে পেলাম। তো মানুষ, সত্যি কথা বলতে কি, মানুষ চাচ্ছিল যে এমন একটা দল ক্ষমতায় আসুক যারা দেশের সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করবে, যারা সবভাবে দেশ চালাবে, যারা কথায় কথায় বিদেশে চলে যাবে না। এবং আহ, এইগুলো মোটা দাগে এই জিনিসগুলা, আপনি যে জুলাই সনদের কথা বলতেছেন, পিআর পিআর সিস্টেমের কথা বলতেছেন, পিআর সিস্টেম আমি নিজেও ভালো বুঝি না, সত্যি কথা। এখন যে জিনিসটা, এই যে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে, গত কয়েক মাস ধরে তারা এই যে মিটিং টিটিং করতেছে, মিটিং এ তারা যায়, তারপরে ওই যে ফরেন সার্ভিস একাডেমি, একটা সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, ওখানে যায়, ওখানে অনেক খাওয়া দাওয়া হয়, এবং রাষ্ট্রের পয়সায় এগুলা এই সমস্ত করে আর কি। কিন্তু মূল যে মানুষের, সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা পিআর পদ্ধতি, জুলাই সনদ আপনাদের কি মনে হয়, তারা বলবে যে এটা তো এই সমস্ত জানি তো না, শুনি নেই আগে। সাধারণ মানুষের যে জিনিসগুলা দরকার মোটা দাগে, তারা কতগুলো জিনিস চাচ্ছে, যে আমি নিরাপদে এই দেশে বসবাস করতে পারবো কিনা, আমি 3 বেলা আহারের সংস্থান করতে পারবো কিনা, আর যদি আমার উপর কেউ অত্যাচার করে তার শাস্তি হবে কিনা, আর বিচারকরা, বিচার বিভাগের যারা বিচারক আছে তারা নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারবে কিনা, এবং টাকাওয়ালারা পয়সা দিয়ে বিচার কিনতে পারবে না বা পুলিশ কিনতে পারবে না, এই জিনিসগুলাই মোটা দেবে। কিন্তু আপনি দেখেন, এই যে এতদিন ধরে 4-5 মাস ধরে এই যে কথাবার্তা বলতেছে, এখানে সাধারণ মানুষের কোনো রিপ্রেজেন্টেশন আছে? কাউকে দেখছেন যে আচ্ছা তৃণমূল পর্যায়ে কোনো লোক এখানে আছে কিনা, তারা কি বলতে চায় তাদের? এরা দেখবেন সমস্ত তথাকথিত শিক্ষিত লোকজন স্যুটটাই পরে, তারপরে মানে নানান রকমের উদ্ভট সমস্ত কথাবার্তা বলে, যেগুলো সাধারণ মানুষের মানে বিন্দু মাত্র কোনো আগ্রহ নাই সেসব। পিআর টিআর এই সমস্ত বলে টলে সময় ক্ষেপণ করে, আর আমাদেরকে বোঝায় যে দেখো আমরা কত বড় শিক্ষিত লোক, আমরা এই সমস্ত করি। ভাই, আপনারা বেসিক্যালি যদি এই দেশটার মঙ্গল চান, আপনারা কয়েকটা জিনিস, মানে মোটা দাগে কয়েকটা জিনিস ইয়ে করেন, যে আমি কোন দুর্নীতি এখানে প্রশ্রয় দিব। সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কোনো সরকারি যানবাহন ব্যবহার করতে পারবে না, সরকারি বাড়িতে থাকতে পারবে না। পৃথিবীর কোথাও, একমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছাড়া, মানে যে কলোনিয়াল সিস্টেমে যারা ছিল, পৃথিবীর কোথাও
মানে মন্ত্রী হোক আর চিফ জাস্টিস হোক, তাদের কোনো সরকারি বাড়ি দেওয়া হয় না। আমেরিকার কথা জানেন, আমি বলেছি আপনার অনুষ্ঠানে, ব্রিটেনের কথা জানেন, কি বলে জার্মানির কথা জানেন, যে সমস্ত, তাদের কথা হচ্ছে যে ভাই আমরা যদি একটা সমতা ভিত্তিক সোসাইটি গড়ে তুলতে চাই, তো সেখানে এত বৈষম্য থাকবে কেন? একটা সাধারণ মানুষ যেভাবে বসবাস করে বা তারা যে, আর আরেকটা খুব জরুরি ব্যাপার, যদি ধরেন সাধারণ মানুষের মতো এই সমস্ত তথাকথিত আহ, মানে আমলারা বা বড় বড় ক্ষমতাধররা যদি পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করতো, তাহলে কিন্তু এই দেশের পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা অনেক ভালো হতো, অনেক উন্নতি হতো। তারা যদি খালি এটা বলতো যে আমার এখানকার এই সংস্কারটা এটা হওয়া উচিত ছিল, যে এখানকার সমস্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা রাজনৈতিক নেতা যারাই বড় বড় দিয়ে, তারা তাদের ছেলে মেয়েদের এইখানে পাবলিক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হবে, পরিষ্কার কথা, তারা কোনো প্রাইভেট। তারপরে আরেকটা তার চেয়েও বড় কথা, যে আমি চিকিৎসা নিব সরকারি ব্যবস্থায়, যে সমস্ত হাসপাতাল আছে সেগুলো। আমি কথায় কথায় বিদেশে চলে যাব না। আমি প্রথম কথা বলতে, আমি আমি বিদেশে যে যাই, এই যে পয়সা গুলা খরচা করে মানে এক একজন যে, কয়দিন আগে দেখলাম এই যে আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, উনি একজন আমাকে, আমি জিজ্ঞেস করলাম এলে কোথায়, বলে আসাদ বা উনি তো দেশেই থাকেন। আমি বললাম কেন? বললেন সিঙ্গাপুরে চিকিৎসা করে। তো আপনি চিন্তা করেন যে আপনি সরকারে থাকার আগে আপনি কোথায় চিকিৎসা করেছেন? আপনার কি এত পয়সা আছে? তো আপনি যখন একটা সুযোগ পাইলেন সরকারি ওই পদ পদবি নিয়ে, মন্ত্রী হইলেন বা সচিব হইলেন, তখন এই আইনটা কিন্তু তারাই তৈরি করছে, এটা কিন্তু কোনো জনগণের আইন না, যে আমি সরকারি কর্মকর্তা, কর্মচারী, মন্ত্রী, আমার জন্য এই স্পেশাল ব্যবস্থা থাকতে হবে। তো আপনি যদি নিজে স্বাস্থ্য উপদেষ্টা হয়ে বিদেশে চিকিৎসা নেন, তাহলে এই দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা আপনি কিভাবে চিন্তা করবেন? এগুলো তো আপনাকে বুঝতে হবে। তো এখন যে মানে এই এই জিনিসগুলো সংস্কারের কথা কেউ আলোচনা করে না। তারা আছে পিআর নিয়ে, অমক সনদ তেমক সনদ, আমি কিছু বুঝি না এগুলো। আরে ভাই, আপনারা সাধারণ মানুষের বক্তব্যগুলো আপনারা শোনেন না, তারা কি তারা কি জানতে চায় বা শুনতে চায়, তারা আল্লাহর ওয়াস্তে আপনারা সেইটা করেন, বলেন যে সংস্কার খালি ওই জায়গাতেই হবে, আর কোনো সংস্কার আমাদের দরকার নেই। আপনি আমাদেরকে সংস্কার বোঝাচ্ছেন, আপনি আমেরিকার পলিটিক্যাল সায়েন্টিস্ট নিয়ে আসছেন এখানে ভাড়া করে। আপনি কি ঐক্যমত্য কমিশন না ফমিশন কি জানি বলে, এগুলো আমার কোনো আগ্রহ নাই, কিন্তু ওই যে বললাম না, খাওয়া দাওয়া হয় প্রচুর, ওই ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে খাওয়া যায়, ফ্রি পাইছে আর কি, ফ্রি খাওয়া, অর্থাৎ যত পারো খালি খাও। আমি পয়সা তো আমার, পয়সা ডোনেশনের টাকা, সরকারি টাকা। এই দেখেন একটা মানুষের মানে কি দুঃখের কথা। মানে এইগুলা যখন আমি চিন্তা করি যে সাধারণ মানুষের কথা কোনো জায়গায়, কোনো সংস্কারে নাই, কোনো সেমিনারে নাই, কোনো আলোচনায় নাই, কিছুই নেই। মোটা দাগে যে কথাগুলো বললাম, যে একটা সাধারণ মানুষের যে ন্যূনতম চাওয়া পাওয়া, যে আমি 3 বেলা অন্যের সংস্থান করতে পারবো, আমার একটা থাকার জায়গা থাকে। এবং এইখানে এক একটা লোক, ওই যে আমি বারবার বলি না, যে আপনাদের অনুষ্ঠানও কয়েকবার বলেছি, যে আমার 2 জেনারেশন আগে আমাদের সব ঠিকানা ছিল ধান ক্ষেত। তো ধান ক্ষেত থেকে আমরা সব উঠে আসছি, এসে ধানমন্ডিতে উঠছি, তারপরে বাড়িধারায় গেছি, তারপরে গুলশান, বনানী, আর বিশাল বিশাল বাড়ি আমাদের দরকার। আর বস্তিতে লোক চিন্তা করতে পারেন যে এই এখন মানে 3 বছর আগে দারিদ্র সীমার নিচে ছিল 18% লোক, এখন সেটা হয়েছে 28%। মানে 4.5 কোটির মতো মানুষ একটা দেশ, 17 কোটি 17.5 কোটি মানুষের এই এই অর্থাৎ তার মানেটা কি, যে এদের থাকার জায়গা নাই ভালো, এদের চিকিৎসার ব্যবস্থা নাই, এদের ছেলেমেয়েরা ভালো স্কুলে মানে শিক্ষা ব্যবস্থা নাই, তা এরা মানে চলাফেরা করতে পারে না, এদের যানবাহনের কোনো অবস্থা নাই। তো আপনি যদি বেসিক এই জিনিসগুলা যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনি দেশের ক্ষমতায় গেলেন, আর ক্ষমতায় যেয়ে আপনি লুটপাট শুরু করলেন। আর বিএনপির যে অবস্থাটা হয়েছে, আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে জামাতের বা ছাত্র শিবিরের পক্ষে মানে অনেক সমর্থন বাড়ছে। এটা ডাকসু ইলেকশন, রাকসুতে এবং অন্যান্য ইলেকশন গুলো আপনি দেখবেন। কারণটা কি, আমি কয়েকদিন 2-3 দিন আগে একটা পোস্ট দিয়েছি এটার উপরে,
বিএনপি মানেই দেখেন ক্ষমতায় যায় নাই, তারপরে যে হারে অত্যাচার, লুটপাট, দখল, টেন্ডারবাজি এই সমস্ত কিছু করতেছে তারা। তো ফলে সাধারণ মানুষের মনে হচ্ছে যে এ তো আওয়ামী লীগ আসছে ওই 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 কাপড় পরে আর কি। মানে বিএনপির কাপড় পরে আওয়ামী লীগ চলে আসছে, এসে যা তারা যেগুলা করতো এরাও সেগুলা করতো। এখন সাধারণ মানুষ ভোট দিবে, আপনি এখন খালি বলবেন মুক্তিযুদ্ধের চেতনা, এর একাত্তর, রাজাকার। ভাই যাদের মানে না কি বলে, আসাদ ভাই, আসাদ ভাই আপনাকে একটু থামাই। আপনি যে কথাটা বলছিলেন যে এই যে বিএনপির আচরণে তৃণমূলের মানুষ, সাধারণ মানুষের মধ্যে একজনের বিরক্তি, এবং আপনি এইমাত্র যেটা বলার চেষ্টা করলেন, মানে শুরু করছিলেন, থামাইলাম আপনাকে, যে এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে আলোচনাটা হচ্ছে, কিন্তু এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতে ইসলামের সাম্প্রতিক কর্মকাণ্ড, সেটা কিন্তু আমরা দেখছি যে 71 নিয়ে তাদের ব্যাপারে আমাদের যে একটা এক ধরনের রিজার্ভেশন ছিল, যে তারা 71-এ যে একটা তাদের যে কর্মকাণ্ড তা নিয়ে তাদের কোনো মূল্যায়ন নাই, এবং তারা এখনো মনে করে তারা ঠিক করেছে। এখান থেকে কি কেন যেন মনে হচ্ছে জামাত একটু সরছে। সরছে এই কারণে আপনি দেখবেন যে এই যে নতুন যে ডাকসু হলো, ডাকসু যারা নির্বাচিত হয়েছিল, তারা কিন্তু প্রথমবারের মতো, মানে 71 সাল থেকে কখনোই জামাত অথবা শিবির তারা কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে কিন্তু এই শহীদদের জন্য কিন্তু দোয়া অথবা মোনাজাত করতে যায়নি। এবার তারা গিয়েছে। এবং পরে আমি শুনলাম জামাতের এক সিনিয়র লিডার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, উনি বলেছেন এটা নাকি জামাতেরই দলীয় সিদ্ধান্তে তারা গিয়েছে ওখানে। তাহলে জামাতে ইসলাম কি তাদের রাজনীতিতে কিছুটা পরিবর্তন চেঞ্জ আনতেছে? তারা কি মানুষের সেন্টিমেন্টটাকে, পালসকে উপলব্ধি করার চেষ্টা করছে? যদি সেটা করে, যদি 71 নিয়ে তাদের অবস্থানটা তারা ক্লিয়ার করে যে আমরা ভুল করেছি অথবা ক্ষমা চায়, তাহলে কি আপনি মনে করেন যে ভোটের যে রাজনীতি সেখানে বড় কোনো পরিবর্তন আসতে পারে? না খুব মানে খুব প্রাসঙ্গিক প্রশ্ন এটা। আমি এটা নিয়ে 2 দিন আগে একটা পোস্ট দিয়েছি, নির্বাচন ভাবনা শিরোনাম, জি। এবং সেখানে আমি উল্লেখ করেছি যে জামাতে ইসলামী কেন এগুলা করছে। তার কারণ জামাতে ইসলামী বুঝে গেছে, এবং আমি বলেছিলাম জামাতকে উদ্দেশ্য করে যে আপনাদের বাংলাদেশের বাস্তবতায় রাজনীতি করতে হবে, পাকিস্তানি রাজনীতি এখানে আর চলবে না, এই দেশ আর পাকিস্তান কখনোই হবে না। এক জি। নাম্বার কথা হলো যে পাকিস্তান, পাকিস্তান নামে যে রাষ্ট্রটা আছে এটা একটা অত্যন্ত ভঙ্গুর অর্থনীতির একটা দেশ, তাদের সেই ক্ষমতাও নাই এইখানে কোনো কিছু ওলট পালট করা। এখন ওখানে কারা করবে? ওই যে মিলিটারি যারা আছে, আইএসআই বা ওদের যে গোয়েন্দা সংস্থা, তো এরা তো সারা জীবন, এদের পাকিস্তানের রাজনীতি হলো ভারত বিরোধী রাজনীতি, আর ভারতের রাজনীতি হলো পাকিস্তান বিরোধী রাজনীতি, এটার উপরেই টিকে আছে তারা গত মানে 75-76 বছর ধরে স্বাধীনতার পর। জি। এখন ওখানকার মানুষও বিরক্ত হয়ে গেছে যে আমরা তো আর পারি না এগুলো, আর কত। তো স্বাভাবিকভাবে যখন হাসিনার পতন হলো, পাকিস্তানি যারা আহ, যে সমস্ত স্বার্থান্বেষী গোষ্ঠী আছে তারা চিন্তা করলো এই সুযোগে আমরা বাংলাদেশে ঢুকে যাব এবং জামাতকে ব্যবহার করে আবার। কিন্তু আমি মানে সাধুবাদ দেই জামাতের নেতৃত্বকে, তারা জিনিসটা বুঝতে পারছে যে পাকিস্তানের রাজনীতি এই দেশে আর হবে না। এবং দেখেন তাদের বক্তব্যগুলো দেখেন আপনি এক এক করে। তারা, আপনি যেটা একটু আগে বললেন যে ডাকসু নির্বাচনে যে তারা রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গেছে ওখানে মোনাজাত করার, এটা ইতিহাসে হয়নি বাংলাদেশের ইতিহাসে। তারপরে কয়েকদিন আগে জামাতের আরেকজন নেতা বললেন, আমি দেখলাম তিনি বলছেন যে 71-কে তো অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা, তাহলে আমরা এখানে রাজনীতি করবো কিভাবে? তো ফলে তারা জিনিসটা বুঝতে পেরেছে। আর একটা যেটা তারা কিন্তু সব সময় সাধারণ মানুষের স্বার্থ নিয়েই কথা বলছে, দেখবেন সাধারণ মানুষ। এবং আরেকটা সাংঘাতিক কাজ করেছে আমি বলবো, যে জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কয়েকদিন আগে, কয়েকদিন না, মাস প্রায় 1.5 মাস হয়ে গেল, ওনার একটা খুব বড় ধরনের হার্টের অপারেশন হয়েছে, এবং ওনার তো টাকা পয়সা আছে, ওনার সবকিছু, উনি তো ইচ্ছা করলে বিদেশে চলে যেতে পারতেন, সিঙ্গাপুর অথবা লন্ডন। কিন্তু উনি না, যে কি বললেন যে আমার দেশের সাধারণ মানুষ যেভাবে যেখানে চিকিৎসা নেয় আমি সেখানে চিকিৎসা করাবো। এবং উনি এটা প্রমাণ করতে চাইলেন যে বাংলাদেশের যে সমস্ত ডাক্তাররা আছে তারা একেবারেই বিশ্বমানের ডাক্তার, ভালো। হ্যাঁ, এবং এই আল্লাহর মধ্যে তিনি এখন ভালো আছেন। তো একজন যে জাতীয় নেতা হবে তাকে তো এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে মানুষের। এই কারণে সাধারণ মানুষও বলতেছে যে এই তো মির্জা ফখরুল না, কথায় কথায় 2 দিন পর পর সিঙ্গাপুর চলে যায়, নূরজাহান বেগম ইয়ে চলে যায়। তারপরে হাসিনার সময় তো কথাই ছিল না, আমাদের রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ, তারপরে ছুপ্পু, এরা মানে হাতে দিলেই সিঙ্গাপুর অথবা লন্ডন।
তো এই যে আপনি কল্পনা করতে পারেন যে একটা গরিব দেশের এদের কোনো বিবেকও আল্লাহ দেয় নেই যে আচ্ছা আমরা কি করে এই এত বড় একটা অন্যায় কাজ, দেশের ট্যাক্স পেয়ারের টাকা ধ্বংস করে আমরা দিনের পর দিন এইভাবে ইয়ে করব। তারপরে রওশন এরশাদের কথা আপনারা জানেন, সে তথাকথিত বিরোধী দল ছিল একটা, আওয়ামী লীগের মানে হাসিনা রহমান, সেটা সে প্রধান ছিল। আচ্ছা, সে 5 মাস সিঙ্গাপুরে চিকিৎসা করলো, 5 মাস। আমি প্রথমে ভেবেছিলাম কি যে তাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই, এরশাদ সারা জীবন চুরি চামারি করছে এবং সেই টাকা ওনাকে বলা হয়তো মিসেস 10%, ওনার তো টাকা। পরে দেখলাম সমস্ত টাকা এই মানে বাংলাদেশের জনগণের টাকা, ওইখানে যে 5 মাস উনি চিকিৎসা করেছেন সেখানে। আচ্ছা, আমার কথা হইলো যে এই কিসের বিরোধী দল আওয়ামী লীগের আমলে, আর তার পিছনে এত টাকা আমি খরচা করবো কেন? এই প্রশ্নটা কিন্তু কেউ তুলে নেয়। আচ্ছা, আপনারা যে এত সংস্কার করতেছেন, আপনারা এই কথাটা কেন বলেন না যে আমরা বিদেশে চিকিৎসার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী বা রাজনীতিবিদ যারাই সরকারে যারা থাকবে তারা এই ধরনের সুযোগ সুবিধা আর পাবে না। আপনারা বলেন যারা এমপি হয়ে আসবে তারা মানে ফ্ল্যাট পাবে না, জমি পাবে না এবং বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবে। এই কথাগুলো আপনারা বলেন, তাই না? আপনি আলাপ করতেছেন সনদ, এইটা সেইটা, পিয়ার, টোটালি দুর্বোধ্য কতগুলো জিনিস যেটা ডাজন্ট মেক এনি সেন্স। অ্যাটলিস্ট আমি তো কোনো কিছু বুঝি না। আসলে এই সমস্ত কথা না বলে আর ওইগুলো যাতে বলতে, আপনি একটা এই সংস্কার যারা মানে আন্দোলন করতেছে কারো মুখে শুনছেন যে আমি যদি খালি একমাত্র জামাতের আমির বলছে যে আমরা কোনো ট্যাক্স ফ্রি কোনো গাড়ি আমরা আনতে দিব না, আমরা নিজেরা কোনো আমরা কোনো দুর্নীতি করব না, কাউকে করতেও দিব না। তো আমরা তো যারা জাতীয় পর্যায়ের নেতা হবে আমরা তো এই ধরনের কমিটমেন্ট চাচ্ছি তাদের কাছ থেকে। এবং তিনি যে পাবলিকলি এই কথাগুলো বলছেন, যদি জামাত ক্ষমতা আসে তখন আমরা তার ধরতে পারবো যে আপনার এটা ইমপ্লিমেন্ট করেন আপনি যেগুলো বলেন। তো এখন আপনি বলবেন ওরা তো রাজাকার ছিল, এইটা ছিল সেটা ছিল। আরে ভাই, 53 বছর পরে 54 বছর পরে এই সমস্ত কথা মানুষের কাছে মানুষ চাচ্ছে, তারা তো দেখছে যে কি মানে তথাকথিত এই চেতনা বা ধারী, তারপরে মুক্তিযুদ্ধের সপক্ষ এই সময় কি করছে তারা। দেখেন, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক ছিলেন, একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তাকে দিছিল যে 90 ভাগ দেশের 90 ভাগ মানুষকে এক পথে এক মতের এক ছাতার নিচে তিনি নিয়ে আসছে। এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার যে কোনো জাতির জন্য। কিন্তু উনি এই সুযোগটা না নিয়ে উনি ওই প্রথমে 73 সালে উনি রিগিং শুরু করে দিলেন, ভোটের রিগিং, তারপরে যত রকমের বিরোধী দমন এটা সেটা, তারপরে জেনারেল জিয়াউর রহমান আসলো, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। ও আল্লাহ, এসেই সে করলো কি মানে স্বাধীনতা জাতীয় ঐক্যের নাম করে স্বাধীনতা বিরোধীদের তার সে মানে বড় বড় পদের, মৌলানা মান্নান খুনের আসামি, মানে আলিম চৌধুরীর খুনের 1 নাম্বার আসামি ছিল সে। তারপরে শাহ আজিজুর রহমান, তাকে সে প্রধানমন্ত্রী বানাইলো। তো আপনার কি সারা বাংলাদেশে আপনি কোনো এই ধরনের লোক ছাড়া কোনো লোক পান নাই? তো আপনি এই ধরনের কাজ করতে গেলেন কেন? তো এখন এই প্রশ্নগুলো যখন আপনি তুলবেন তখন বিএনপি আলাদা লাভ দিয়ে আমাদের উপর পড়বে যে এই সমস্ত, এগুলা কি একটাও মিথ্যা কথা বলতেছি বলেন? এগুলো তো সব বাস্তবতা। তারপরে আপনার মনে হলো যে না, আমি ক্ষমতা না থাকলে দেশ জাহান্নামে যাবে, অতএব আপনি একটা হ্যাঁ না ভোট করলেন, সেখানে আপনি 98% ভোট পেয়ে গেলেন। তো এই যে ভোটের রিগিং এর যে রাজনীতি, এটা তো আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান শুরু করছে, তারপরে যা হয় সেটাই হলো। তো আশা করো একটা কথা বলে আমি বক্তব্যটা শেষ করছি, যে আপনারা আল্লাহ ওয়াস্তে দেশের সাধারণ মানুষের চাওয়া পাওয়াটাকে মূল্য দেন। আপনারা এমন দৃষ্টান্ত স্থাপন করেন যে আমরা কোনো বড় মানে বিদেশে চিকিৎসা নিব না, আমরা সরকারি গাড়ি ব্যবহার করব না, আমরা বড় বাড়িতে থাকবো না, সাধারণ মানুষের সমস্ত বাসস্থান